ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাতিসংঘে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের উত্থান ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। ডক্টর ইউনূসের ভাষণকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি। ভোট নিয়ে আর কোনো সংশয় নেই মির্জা ফখরুলের। জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। জুলাই সনদ বাস্তবায়নে বিচার বিভাগের পরামর্শ চাওয়ার পরিকল্পনা। 15 অক্টোবরের মধ্যে চূড়ান্তের আশা ঐকমত্য কমিশনের। ঝুলে গেলে নির্বাচন নিয়ে শঙ্কা বিশ্লেষকের। মালিক পক্ষের ডাকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে অচল উত্তরের 3 জেলা। চরম ভোগান্তিতে যাত্রীরা। খাগড়াছড়িতে ধর্ষণের বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। কাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। বিক্রি বেড়েছে পূজা অনুষঙ্গের, পোশাকের দোকানেও উৎসবের রং। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি আইনের শাসন নিশ্চিতে সংস্কার কর্মসূচিও চলমান রয়েছে। জাতিসংঘ অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সংঘাতে ঝুঁকিতে পড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা। পাশাপাশি কঠিন হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনও। জাতিসংঘ সদর দপ্তর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিএনপি, জামায়াত ও এনসিপির সফরসঙ্গী রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11টা 25 পোডিয়ামে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। প্রায় 40 মিনিটের ভাষণের শুরুতেই গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। উন্নয়নশীল দেশগুলোর পাচার হওয়া অর্থ কোনোভাবেই যেন উন্নত বিশ্বে যেতে না পারে, এজন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় উল্লেখ করে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মায়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের উপর তাগিদ দেন সরকার প্রধান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে কোন সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি চলমান সংস্কার কর্মসূচির উপরও বেশ জোর দিয়েছেন তার ভাষণে। ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই, তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার প্রতি, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনুসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তার সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফর সঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন, ডক্টর ইউনুস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংকট উত্তরণে নতুন পথ খুঁজছে জাতীয় ঐকমত্য কমিশন। বিচার বিভাগের কাছে পরামর্শ চাওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। জানান, রাজনৈতিক দলগুলোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না কমিশন। প্রস্তাবনা পরিবর্তন করে হলেও 15 অক্টোবরের মধ্যে সনদ চূড়ান্ত করার প্রত্যাশা তার। সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে শঙ্কা জানান রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। হাসান ওয়ালির প্রতিবেদন। সংস্কার প্রস্তাবনায় নানা ভিন্ন মত পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় সে ঐক্যের দেখা মিলছে না। সংকট উত্তরণে বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন, জানিয়েও প্রকট আকার ধারণ করেছে মতভিন্নতা। জামায়াত ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। আর গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। অন্যদিকে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের করার পরামর্শ দলটির। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবনা পরিবর্তনের চিন্তা ঐকমত্য কমিশনের। এক্ষেত্রে বিচার বিভাগের পরামর্শ চাওয়া হতে পারে। কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, কোনো কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। এই পরামর্শ বিএনপি এবং আরো কিছু দল দিয়েছে। আমরা এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেল সেই বিষয়ে বিবেচনা করছে। বল রাজনৈতিক দলের কোর্টে, তো এই রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এবং আমরা কোনো চাপিয়ে দেওয়ার আমাদের ক্ষমতাও নেই, আমাদের কোনো আকাঙ্ক্ষাও নেই। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। সনদের অধীনে নির্বাচন আয়োজনও রয়েছে বিবেচনায়। একমত যত দ্রুত হবে ততই এগুলো স্বাক্ষরিত হবে। তো আমরা কোনোভাবেই আগামী মাসে 15 তারিখের পরে যেতে চাই না। অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। দলীয় স্বার্থ দূরে রেখে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, নিশ্চয়ই আমরা সেটা চাই না।
সুতরাং এটাকে ছাড় দিতে হবে। ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি, এটা সত্য, তাই না? কারণ সব দলগুলোই তারা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের চাইতে বেশি চিন্তা করতেছে দলীয় স্বার্থ। ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় বৈঠক করেছে কমিশন। প্রথম দফার আলোচনায় 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় দফায় বাকি সব সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয় 19টিতে, যার 9টি পয়েন্টে সর্বসম্মতিক্রমে ঐকমত্য এবং 10টিতে নোট অব ডিসেন্ট সহ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগারগাঁও নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025। যোগ দিয়েছেন সারা দেশের নির্বাচন কর্মকর্তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছে তাদের নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে আজ নির্বাচন কমিশন ভবনে, এবং এখানে মূলত সারা বাংলাদেশের যারা নির্বাচন কর্মকর্তা রয়েছে, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকলের মিলন মেলা আসলে আজকে, কারণ সারা দেশ থেকে সমস্ত কর্মকর্তাই এসে উপস্থিত হয়েছেন। তাদের মূলত এখানে এই অনুষ্ঠান সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা উপস্থিত থাকবেন। আজকে এই সম্মেলন থেকে তাদের কিছু দাবি দেওয়া উঠে আসতে পারে নির্বাচন কর্মকর্তাদের, কারণ তারা বারংবারই নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে তারা তাদের যে নিজস্ব ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের রিটার্নিং কর্মকর্তা সহ কমিশন, সার্ভিস কমিশন, এরকম নানা রকম দাবি দেওয়া তাদের আছে। এবং আজকে যতটুকু জানতে পেরেছি যে তাদের এই বিষয়গুলোই মূলত তারা আজকে জোর দাবি জানাবেন আবার, কারণ নির্বাচন নিয়ে, বিগত 3টি নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্নবিদ্ধ হয়েছে এবং প্রশ্ন উঠেছে নির্বাচনগুলো নিয়ে। এই প্রশ্ন যেন আর না ওঠে এবং কমিশন যেন তাদের সকল ক্ষমতা প্রয়োগ করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে জাতিকে, সেটি তারা বদ্ধপরিকর বলে দাবি করছেন নির্বাচন কমিশন। তবে তাদের যে ক্ষমতা প্রয়োগ, তাদের যে ক্ষমতা, নির্দিষ্ট যে ক্ষমতা রয়েছে কমিশনকে, সেই ক্ষমতাটুকু যেন ফিরিয়ে দেওয়া হয় এবং সরকার যাতে আন্তরিক হয়, নির্বাচন কমিশন যাতে আন্তরিক হয়, সেই বিষয়গুলো আসলে মূলত উঠে আসবে এই কমিশন। যেহেতু এখনও সম্মেলনের যে প্রথম যে দিনের কর্মসূচি সেটি এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে কমিশনাররা এসে উপস্থিত হবেন, তারপরে মূলত সম্মেলন শুরু হবে। সরাসরি যুক্ত ছিলেন রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে। সময় সংবাদে আরও থাকছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভয়ঙ্কর ফাঁদ, চোরাচালানে জড়িয়ে আরাকান আর্মির বিছানো মাইন বিস্ফোরণে অঙ্গ হারাচ্ছেন হতদরিদ্ররা। চক্রের হোতাদের ধরার চেষ্টায় বিজিবি। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে গিয়ে কাউন্টারে তালা ঝুলতে দেখেন যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। যাত্রীদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দিচ্ছেন না পরিবহন মালিকরা। এতে দুর্ভোগের শেষ নেই তাদের। গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে চালক, সুপারভাইজার ও সহকারী আগের চেয়ে বেশি টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা দেবে না জানিয়ে বাস বন্ধ করে দেয় মালিকপক্ষ। এই মুহূর্তে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকাগামী যেসব দূরপাল্লার বাস আছে সেগুলো আজকে দুদিনের মতো কিন্তু বন্ধ আছে এবং এই বন্ধের ফলে যাত্রীদের ভোগান্তি কিন্তু চরমভাবে পোহাতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে কিন্তু সবগুলো বাস কাউন্টার বন্ধ আছে, তবে একটি মাত্র বাস একতা তারা কিন্তু আসলে চালু রেখেছেন। আমরা জানি যে বাস মালিক এবং শ্রমিকদের ভিতরে যে দ্বন্দ্ব, মূলত শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে, এবং সেই বেতন বৃদ্ধি বিষয়ে এটিকে কেন্দ্র করে কিন্তু আসলে অনেক দিন ধরেই একটি টানাপোড়েন চলছে মালিক শ্রমিকদের সাথে, এবং বিগত কয়েকদিন আগেও শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মূলত
তারা ধর্মঘট পালন করেছে এবং তার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার শ্রমিকদের সাথে মালিকদের একটি বৈঠকের পরে বেতন বৃদ্ধির একটি সিদ্ধান্ত হয়। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার কথা ছিল গতকাল শুক্রবার, কিন্তু তার আগের দিন বৃহস্পতিবার রাত্রেই কিন্তু বাস বন্ধের ঘোষণা দেওয়া হয় মালিকদের পক্ষ থেকে। এবং এই পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে বাস বন্ধ করার ফলে কিন্তু আসলে এই যে মালিক শ্রমিকদের যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের আসলে বলি হচ্ছেন সাধারণ যাত্রীরা, তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং তারা যাত্রীরা যেটি অভিযোগ করছেন, তারা বলছেন যে তারা অগ্রিম 2-3 দিন আগেও টিকিট কেটেছিলেন, কিন্তু সেই টিকিটের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। এমনকি কখন নাগাদ গাড়ি ছাড়া হবে সেই বিষয়টিরও আপডেট কিন্তু যাত্রীরা পাচ্ছে না। ফলে অগ্রিম টিকিট যারা কিনেছেন তারা তো ভোগান্তির মধ্যে পড়ছেনই, এরপরও যারা হয়তো জরুরি ভিত্তিতে ঢাকাতে যাবেন বা দূর সিলেট বা অন্য কোথাও যাবেন, তারাও কিন্তু মূলত বাস স্ট্যান্ডে এসে কাউন্টারে এসে দেখছেন বাস বন্ধ। যদিও একতা এবং কিছু লোকাল বাস কিন্তু চলাচল করছে, যদিও ভিড় এবং ভাড়া বৃদ্ধির অভিযোগ কিন্তু যাত্রীরা করছেন। সব মিলিয়ে যাত্রীদের এই ভোগান্তি আসলে কখন নাগাদ কাটবে সেটা আসলে এখনও কেউ বলতে পারছেন। তবে মালিকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে দিনে কোনো একটা সময় হয়তো তাদের একটা বৈঠক হতে পারে, বৈঠকের পরে কোনো সিদ্ধান্ত হয়তো জানাতে পারে পরবর্তীতে। এই ছিল রাজশাহী থেকে বাস ধর্মঘটের আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী শিরোল বাস টার্মিনাল এলাকা থেকে। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকালে বলপিয়া আদম এলাকায় ঢাকা চট্টগ্রাম সড়কে গাছের গুঁড়ি এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে যুগ্ম ছাত্র জনতা। এতে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সবচেয়ে বেশি বিপাকে সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা। বিক্ষোভকারীদের দাবি, স্কুল শিক্ষার্থী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। 23 সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের আরাকান আর্মি। এসব মাইন বিস্ফোরণে পা হারানো সহ মারাত্মক জখম হচ্ছেন বাংলাদেশিরা। সম্প্রতি সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। এর বলি হচ্ছেন হতদরিদ্র, প্রলোভনে পা দেওয়া মানুষ। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল, যেখানে পাহাড়, জঙ্গল আর খরস্রোতা নদী চোরাকারবারীদের জন্য তৈরি করেছে বহুমাত্রিক রুট। এই রুট ধরে বহুদিন ধরে চলে আসছে গরু, মহিষ ও মাদক পাচার। সীমান্তের ওপার মিয়ানমারের 0 পয়েন্টে পুঁতে রাখা হয়েছে অসংখ্য স্থলমাইন। চোরাচালান চক্রের মূল হোতারাও থাকেন আড়ালে, আর সামনের সারিতে থাকেন হতদরিদ্র মানুষ, যাদের প্রলোভন দেখিয়ে পাঠানো হয় সীমান্তের ওপারে। মাইন বিস্ফোরণে অঙ্গ হারিয়ে চিরতরে থেমে যায় তাদের চলার পথ। ওখানে আমাদের লোক যায় গরু আনার জন্য, সুপারি আনার জন্য, ওখানে পথে বসে দেয়, ওখানে ফুটে যায়। ও মায়ানমারের লোকে মদগুলো দিয়ে আমরা চলাচল করি, ওগুলো দেখা যায় না, পা পড়লে তারপর পড়ে উঠে। নাইক্ষ্যংছড়ির প্রায় 40 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি চিহ্নিত করেছে অন্তত 30টি চোরাচালান পয়েন্ট। এসব পয়েন্টে ঝুঁকি নিয়েই পা দিচ্ছেন মৃত্যুর ফাঁদে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঠিক 50 মিটার দূরে যেমন কাঁটাতার রয়েছে, ঠিক তার মিয়ানমারের অভ্যন্তরে বান্ডুলা বাজার, আর বাংলাদেশের ঠিক অভ্যন্তরে আমরা যখন অবস্থান করছি এটি বান্দরবনের জারুলিয়াছড়ি। এটি লাল পতাকা যেখানে দেওয়া হয়েছে, এটি আসলে সতর্ক বার্তা হিসাবে এসব পয়েন্ট ব্যবহার করে যারা চোরাকারবারি রয়েছে তারা মিয়ানমারের অভ্যন্তরে যাচ্ছে এবং সেখানে গিয়ে মাইন বিস্ফোরণে আহতের ঘটনা ঘটছে। তবে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পাশাপাশি সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি। এটা অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছিল, তো আমরা এটার বিপরীতে যেটা করেছি, চোরাচালানি রুটগুলো চিহ্নিত করে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্ন হার ঝুঁকির মাত্রা আরও বাড়ছে বলে মত উপজেলা প্রশাসনের। তবে বিজিবি বলছে মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। আমাদের যারা বিজিবির এখানে আছেন তাদের যে সকল লজিস্টিক্স, এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা
কোনোভাবেই সম্ভব না। তাদেরকে চিহ্নিত করা হয়েছে, এর ভিতরে সবচেয়ে বড় যে শাহিন ডাকাত তাকে গ্রেপ্তার করা হয়েছে, আরও 5-7 জনকে যৌথ অপারেশন এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। যারা এখনো বাইরে আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে চলমান। নাইকংছড়ি সীমান্তে গত 8 মাসে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছে 10 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। সাভারে নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন কয়েক হাজার শ্রমিক। সকালে আশুলিয়ায় কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। মানববন্ধনে দাঁড়িয়ে অভিযোগ করেন, হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা না করেই নাসা গ্রুপ কারখানাগুলো বন্ধ করে দেয়। এজন্য দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা। এর আগে 24 সেপ্টেম্বর বায়ার, গ্যাস ও বিদ্যুতের সংকট দেখিয়ে নাসা গ্রুপের এসব কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি আইন অনুযায়ী 3টি কিস্তিতে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নোটিশ কারখানার মূল ফটকে টানিয়ে দেওয়া হয়। ওই দিন থেকেই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সে সময় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে পাহাড়, নদী, সমুদ্র আর শত শত বছরের ইতিহাস। তবুও কেন এই দেশ হয়ে উঠতে পারছে না বিদেশি পর্যটকদের পছন্দের গন্তব্য? পর্যটন বিশ্লেষকরা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের অভাব, নিরাপত্তা সংকট সহ নানা কারণে বিদেশি পর্যটকদের কাছে অনেকটাই অচেনা এই দেশ। যদিও পর্যটন বোর্ডের দাবি, দেশের পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ চলছে। সাইফুল ইসলামের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। কখনো সাগরের উত্তাল ঢেউ, কখনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুক্ত বাতাসে শ্বাস নেয়া, আবার কখনো গহীন অরণ্যে জীবনের গল্প খুঁজে নেয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে রয়েছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগার, সবুজ পাহাড়ের সৌন্দর্যমণ্ডিত রাঙামাটি, বান্দরবান, সিলেট আর দেশ জুড়ে অসংখ্য প্রাকৃতিক ঐতিহাসিক নিদর্শন। তবুও বিশ্ব পর্যটন খাতে এখনও পিছিয়ে বাংলাদেশ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর পার্শ্ববর্তী দেশ ভারতে 1 কোটির ওপরে পর্যটক আসলেও বাংলাদেশের সংখ্যা 5 লাখের নিচে। বিশ্বজুড়ে যখন পর্যটন খাত এগিয়ে চলেছে সমৃদ্ধির দিকে, তখন বাংলাদেশের এমন করুণ অবস্থার কারণ হিসেবে ভিসা জটিলতা, আন্তর্জাতিক প্রচারণার অভাব, পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা, এমনকি দেশের রাজনৈতিক অবস্থাকেও দায়ী করছেন বিশ্লেষকরা। বেশি আসলে কেন আসছে, কম আসলে কেন আসছে, সেই জায়গাগুলো আমার রিসার্চ দিয়ে বের করে তারপরে হচ্ছে আমি ওই ওরিয়েন্টেড ডিসিশন যদি মেক করতে পারি, তখন হচ্ছে আমার সলিউশনে আমি পৌঁছাতে পারবো। যদিও দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রচারণা চালাচ্ছে বলে দাবি বাংলাদেশ পর্যটন বোর্ডের। আমাদের পর্যটন স্পট সম্পর্কে প্রচুর এবং এখানে সম্ভাবনা সম্পর্কে প্রচুর প্রচারণা করা হয়। আর পর্যটন কর্পোরেশন জানায়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন দেশের যোগাযোগ সহ যাবতীয় সেবা কার্যক্রমকে সহজ করা। আমাদের কানেক্টিভিটি, আমাদের সার্ভিস কোয়ালিটি, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিরাপত্তার বিষয়ের জন্য আমাদের কিন্তু ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। ভিসা জটিলতার বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। টেকসই আর নিরাপদ পর্যটন গড়ে তোলার লক্ষ্যে সঠিক পদক্ষেপ বিশ্ব মানচিত্রে অন্যতম স্থান এনে দিতে পারে বাংলাদেশকে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর হলেও বিশ্ব পর্যটনে এখনও জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। অথচ সঠিক পরিকল্পনা আর একটু প্রচেষ্টায় বদলে যেতে পারে এদেশের পর্যটন খাতের চেহারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে নৌকা র্যালি সহ নানা কর্মসূচিতে মোংলায় পালন করা হচ্ছে আন্তর্জাতিক পর্যটন দিবস। এই মুহূর্তে পশুর নদীর পাড়ে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, পর্যটক দিবস উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে চলে আসছে সুন্দরবন পরিদর্শনের জন্য। তবে এই বিশ্ব পর্যটক দিবস উপলক্ষে কিন্তু রেলের আয়োজন করেছে পর্যটক কর্পোরেশন। তো আপনাকে দেখাতে পাচ্ছি এই দিবসটি উপলক্ষে সুন্দরবন পরিদর্শনের জন্য কিন্তু অসংখ্য লোক এখানে ভিড় জমিয়েছে। এখান থেকে সেই নৌকা যোগে তারা কিন্তু চলে যাবে সুন্দরবন পরিদর্শন করবে। তবে এই দিবসটি উপলক্ষে আজকের সকাল থেকে কিন্তু অসংখ্য লোক জমা হয়েছে। তারা কিন্তু এখান থেকে এবং পর্যটক কর্পোরেশনের বিভিন্ন প্রোগ্রাম ভিতরে
করেছে এবং সেই প্রোগ্রামের আকারে তারা শহরে র্যালি করেছে। এছাড়া সকাল 10টার পরে তারা কিন্তু এখানে নৌ র্যালি করেছে এবং এই নৌ র্যালির মধ্যে তারা প্রমাণ করতে চাচ্ছে যে সুন্দরবনে যে পর্যটনে যারা জড়িত রয়েছে এবং পর্যটনকে আরো বিকশিত করার জন্য কিন্তু পর্যটন দিবসটি পালন করা হয়েছে। তবে বিশ্ব পর্যটন দিবসটি জানানো হয়েছে সেটা সুন্দরবন যে ঐতিহ্যবাহী সুন্দরবন, সেই সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশি ভিড় জমা এবং এখানে পর্যটন রয়েছে সেই পর্যটন এই বিশেষ দিকটির জন্য। তবে এখান থেকে 4 থেকে 5,000 শিল্প জড়িত হচ্ছে রয়েছে কিন্তু অংশগ্রহণ করেছে। আজকের সেই দিবসই তারা কিন্তু তাদের পরিকল্পনা এখান থেকে সুন্দরবনে এখানকার সবকিছু যে পর্যটক যারা এসে তা রয়েছে। আমার কাছে মোংলা থেকে যে বিশ্ব পর্যটন দিবসের সরাসরি যুক্ত ছিলাম মোংলার পরশুর নদীর সামনে থেকে। আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে কলাবাগান পূজা মণ্ডপে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, রাত পোহালেই মহাষষ্ঠী এবং তারই মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এখন পূজা মণ্ডপগুলোতে চলছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং আমি কিন্তু রয়েছি কলাবাগান পূজা মণ্ডপে এবং এখানকার যে চারপাশটা যদি দেখাই, এখানে কিন্তু মণ্ডপ গড়ার যে কাজটি রয়েছে সেটি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে এবং প্রতিবার দেখা যায় যে এই কলাবাগান মণ্ডপটির আসলে বিশেষ আকর্ষণ থাকে, সেটি হলো থিম ভিত্তিক মণ্ডপ করা। এবারও কিন্তু আয়োজকরা সেটি করার চেষ্টা করেছেন এবং এই মণ্ডপটিতে কিন্তু রাখা হয়েছে প্রাচীন ভারতের আসলে একটি মন্দিরের আদল এবং এই মণ্ডপটির আসলে আয়োজন প্রতিবার করে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি এবং তারা কিন্তু এবারও কলাবাগান মণ্ডপে নতুন কিছু আনার চেষ্টা করেছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই মণ্ডপের পুরো কাঠামো কিন্তু আমরা এখন দাঁড়িয়ে গিয়েছে সেটি দেখতে পাচ্ছি এবং এই মণ্ডপের পুরো এবং যেহেতু প্রাচীন ভারতের মন্দিরের আদলে এখানকার মণ্ডপটি বানানো হচ্ছে, তাই কিন্তু এবার মণ্ডপের গায়ের যে কারুকাজ সেটির কাজই কিন্তু এখন করছেন এখানকার মণ্ডপ নির্মাণ শিল্পীরা এবং তারা কিন্তু রং করার যে কাজটি করছেন এবং কারুকাজের যে অংশটি সেটিও কিন্তু শলা কাটার মাধ্যমে কিন্তু তারা করছেন এবং এখন কিন্তু এখানে দিন রাত মিলিয়ে আসলে তারা কাজ করছেন। যেহেতু কাল মহাষষ্ঠী, যদিও এই মণ্ডপতে এখনো আনা হয়নি দেবী প্রতিমা, তবে প্রতিমা স্থাপনের যে মঞ্চটি রয়েছে সেটি কিন্তু এখন প্রস্তুত একেবারেই বলা চলে এবং এখানকার যে লাইটিংয়ের যে ব্যবস্থাটি রয়েছে সেটির কাজও কিন্তু জোরে সোরে চলছে। একটু বলে রাখি যে যেহেতু আবহাওয়া এবার একটু গরম, সেই হিসেবে কিন্তু ভক্তরা যাতে আসলে দেবী দুর্গাকে শান্তিতে প্রণাম করতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এখানকার আয়োজকরা করেছেন এবং সেই হিসেবে কিন্তু এই মণ্ডপের চারপাশে আসলে বসানো হয়েছে এয়ার কুলার, অর্থাৎ কাল যেহেতু মূল আনুষ্ঠানিকতা তাই আজকে যে কর্মব্যস্ততা সেটি কিন্তু আমরা এখন এই মণ্ডপগুলোতে দেখতে পাচ্ছি। এবং আরেকটু বলে রাখি যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আসলে প্রতিবারই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সেটি কিন্তু এই মণ্ডপেও রাখা হয়েছে। আমরা কিন্তু এখানে দেখেছি পুলিশের কন্ট্রোল রুম রয়েছে এবং চারপাশে নজরদারি করার জন্যও কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আমার কাছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলাবাগান থেকে। এদিকে দুর্গাপূজা ঘিরে বিক্রি বেড়েছে ধর্মীয় অনুষঙ্গের, ভিড় বেড়েছে বিপণী বিতানে। আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেমন জমে উঠেছে উৎসবের অর্থনীতি, অনুপ দত্ত ও শাহ নেওয়াজ সোহাগের তোলা ছবিতে তুলে ধরছেন অন্তরা সেন। শুরু হয়েছে দেবীপক্ষ। দুর্গাপূজা কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজারে। শাখাপলার দোকানে নারীদের ভিড় চোখে পড়ার মতো।
উৎসব উপলক্ষে আমাদের প্রতি বছরে নতুন নতুন শাখা পড়তে হয়, সব ম্যাচিং করে পড়ে, তার জন্য আর কি কেনাকাটা হয়। নতুন জামা কাপড়ের সাথে নতুন শাখাও আর কি কেনা হয়েছে। বিক্রি বেড়েছে পূজার সরঞ্জামেরও। দেবীর সাজসজ্জা থেকে শুরু করে নতুন ঘণ্টা, কাসর, শঙ্খ সহ দরকারি নানা উপকরণ কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। প্রত্যেক বছর মায়ের যত সরঞ্জাম আছে আমরা এখান শাখারি বাজার থেকে আমরা সব কেনাকাটা করে নিয়েছি। মায়ের সেট, মায়ের অস্ত্র, মালা, পূজা যা লাগে সামগ্রী সব আইটেমই বিক্রি। শারদীয় এই উৎসবের রং লেগেছে পোশাকের দোকানেও। নারীর চোখ শাড়িতে, আর ছেলেদের পছন্দ পাঞ্জাবি, টি শার্ট। শাড়ি কিনতে এসেছি, পাঞ্জাবি কিনতে এসেছি। দশমীর জন্য একটি পাঞ্জাবি তো লাগেই। আমরা বেয়ানের জন্য কিছু পাঠাবো, এর জন্য কেনাকাটা করছি আর কি। শাড়ির সাথে হিল নিয়েছি। মণ্ডপে যেতে হয়, এই জন্য ফ্ল্যাট জুতোই সবচেয়ে বেশি সুইটেবল। কেনাকাটায় পিছিয়ে নেই ছোট্ট সোনামণিরাও। পছন্দ মতো জামা জুতো কিনতে মা বাবার সঙ্গে তারাও আসছে বিপণী বিতানে। আমি পিঙ্ক কালার আর ব্লু কালার জামা কিনবো। অষ্টমীর দিন হলুদ কালার পাঞ্জাবি পরবো। বিক্রেতারা বলছেন এবার বেচাকেনা বেশ ভালো। শত কোটি টাকার বেশি ব্যবসা করার আশা তাদের। এবার আস্তে আস্তে যাতে ভালো ব্যবসা বাণিজ্য, এই আসলে আমি পড়ে রয়েছি। এবারে ব্যবসাটা মোটামুটি একটু কালারফুল, যেগুলো একটু কমলা বা হলুদ, মানে ফেস্টিভ কালার যেগুলো, এইগুলাই আসলে বেশি ফোকাস করতেছে। 200 কোটি এরকম তো হবেই আশা করা যাচ্ছে। পুজো শুধু উৎসবের রং নিয়েই আসে না, সে সঙ্গে করে নিয়ে আসে বহু মানুষের বাঁচার রসদ। তাই পুজোকে কেন্দ্র করে যেমন বাড়ছে লেনদেন, তেমনই চাঙ্গা হচ্ছে উৎসবের অর্থনীতি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভ করেন হাজারো আন্দোলনকারী। নেতানিয়াহু তার বক্তব্যে ইসরায়েলের সব শত্রুকে দমনের হুঁশিয়ারি দেন এবং ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখায় ট্রাম্পের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা শুরু করার আগেই জোরালো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো আন্দোলনকারী জেনোসাইড বন্ধ করো স্লোগান দিয়ে সড়ক অবরুদ্ধ করেন। প্রায় সব আরব ও মুসলিম দেশ এবং আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তৃতা শুরু করার আগেই সেখান থেকে বেরিয়ে যান। তবে কোনো কিছু তোয়াক্কা না করেই নেতানিয়াহু তার বক্তব্য রাখেন। তার ভাষণে জানান, সিনওয়ার, নাসরাল্লাহ সহ ইরানের শীর্ষ বিজ্ঞানী ও সামরিক নেতারা সবাই চলে গেছে। একে একে ইসরায়েলের সব শত্রুদের দমনের কথা জানান তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বক্তব্য শুরু করার সাথে সাথেই করতালিতে মুখর হয়ে ওঠে অধিবেশন। নেতানিয়াহুর বক্তব্য ট্রাম্পের প্রশংসায় মুখরিত ছিল এবং তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এসব বক্তব্যে উচ্ছ্বাসিত হন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা। নেতানিয়াহু তার বক্তব্যে জানান, ভাষণটি সরাসরি গাজায় লাউডস্পিকারে সম্প্রচার করা হচ্ছে। বলেন, ইসরায়েলি গোয়েন্দাদের বিশেষ ব্যবস্থায় গাজার মানুষের ফোনে তার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্দীদের উদ্দেশ্যে বলেন, তিনি তাদের ভুলে যাননি। একই সঙ্গে হামাসকে হুঁশিয়ারি দেন, বন্দীদের মুক্তি যুদ্ধ থামাতে পারে, না হলে অভিযান চলবে অনির্দিষ্টকাল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শিরোপার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ট্রফি লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারত। টিম ইন্ডিয়া শক্তিশালী হলেও এ লড়াইয়ে নিজেদেরই ফেভারিট মানছেন বাংলাদেশ। আর টিম ওয়ার্কের মাধ্যমে ট্রফি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। শ্রীলঙ্কায় 2 দলের ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। সোনালি এই ট্রফিটার দিকে চোখ 2 দলের। মঞ্চ প্রস্তুত, শেষ হয়েছে 2 দলের প্রস্তুতিও। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের সে মহারণের আগে চোখে মুখে শিরোপার জলজলে স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের। টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল। দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা। শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল ও পুরা। ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল। টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম
এবং এখানে আমাদের সুযোগ আছে। ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল। যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবর মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। এর আগে এই ক্যাটাগরিতে 6 বার শিরোপা জেতে ভারত, বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের উত্থান ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। ডক্টর ইউনূসের ভাষণকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি। ভোট নিয়ে আর কোনো সংশয় নেই মির্জা ফখরুলের। জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। এবং জুলাই সনদ বাস্তবায়নে বিচার বিভাগের পরামর্শ চাওয়ার পরিকল্পনা। 15 অক্টোবরের মধ্যে চূড়ান্তের আশা ঐকমত্য কমিশনের। ঝুলে গেলে নির্বাচন নিয়েই শঙ্কা বিশ্লেষকের। এই ছিল সময় সংবাদ। এই সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।